আসসালামু আলাইকুম। আমরা আন্তর্জাতিক কনসেপচুয়াল ইস্যুর নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এখানে প্রথমত আমরা কনসেপচুয়াল ইস্যুর যে ইম্পর্টেন্ট টার্মস গুলো রয়েছে, ইম্পর্টেন্ট ডিস্টিংশনস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এট ফার্স্ট। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলতে আমরা কি বুঝি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে কি বুঝি, এটা আমরা পরবর্তীতে একটু পরে আলোচনা করবো। তো এট ফার্স্ট দেখি আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেহেতু এই সাবজেক্টের নাম, তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলতে কি বোঝায়। মূলত আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এমন একটি অধ্যয়ন ক্ষেত্র বা এমন একটি ফিল্ড যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংঘটিত ঘটনা, সম্পর্ক ও পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। আবার বুঝি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়াবলী এমন একটি অধ্যয়ন ক্ষেত্র বা এমন একটি জোনরা বা এমন একটি ফিল্ড যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সংঘটিত ঘটনা, সম্পর্ক ও পারস্পরিক প্রভাব, সংঘটিত ঘটনা, ইভেন্টস, সম্পর্ক, রিলেশনস এবং পারস্পরিক প্রভাব এবং পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। যখন কোনো বিষয় একটি রাষ্ট্রের সীমানায় সীমাবদ্ধ না থেকে একাধিক দেশের উপর প্রভাব ফেলে, তখন তা আন্তর্জাতিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত হয়। তাহলে একটা বিষয় যদি রাষ্ট্রের সীমানায় সীমাবদ্ধ না থাকে এবং সীমানা অতিক্রম করে একাধিক দেশের মধ্যে প্রভাব ফেলে বা একাধিক দেশ জড়িত হয়ে যায়, তখন তা আন্তর্জাতিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত হয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে যা ঘটছে বা অতীতে ঘটেছে অথবা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে এবং যার প্রভাব সীমানা অতিক্রম করে, সেগুলোই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আলোচ্য বিষয়। তার মানে, ইন এ সেন্স যদি আমরা বলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হলো এমন বিষয় বা এমন ফিল্ড, এমন অধ্যয়ন ক্ষেত্র যেটা একটা দেশের সীমানা অতিক্রম করে একাধিক দেশের মধ্যে প্রভাব বিস্তার করবে এবং একাধিক দেশ এটা জড়িত হবে। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আলোচ্য বিষয় হচ্ছে বর্তমানে যা ঘটছে বিশ্বে, অতীতে যা ঘটেছে এবং ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে এবং এগুলোর প্রভাব সীমানা অতিক্রম করে, এই সবগুলোই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আলোচ্য বিষয়। এবার সে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্কটা কি। আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি একাডেমিক বিষয়, বুঝি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিন্তু একাডেমিক বিষয় না, এটি একটি অধ্যয়ন ক্ষেত্র, একটা 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 ব্রড বিষয়। কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এটি একটি একাডেমিক বিষয়, যেখানে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রগুলোর আচরণ, পারস্পরিক সম্পর্ক এবং তাদের স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। ইন্টারন্যাশনাল সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশন হলো এমন একটি একাডেমিক বিষয় যেখানে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রগুলোর আচরণ, পারস্পরিক সম্পর্ক এবং তাদের স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। তাহলে বেসিক পার্থক্যটা বুঝি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভিন্ন দেশের মধ্যে সংঘটিত ঘটনা, সম্পর্ক, পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করে। ইন্টারন্যাশনাল রিলেশনস আন্তর্জাতিক অঙ্গনের রাষ্ট্রগুলোর আচরণ, পারস্পরিক সম্পর্ক এবং তাদের স্বার্থ সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেখানে আসলে অনেক বড় একটা ক্ষেত্র ইন্টারন্যাশনাল রিলেশনস, কিন্তু ব্যাখ্যা করে মূলত এটি এমন ব্যাখ্যা করার চেষ্টা করে যে কেন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন নির্দিষ্ট ধরনের আচরণ করে এবং সেই আচরণের পিছনে কি স্বার্থ রয়েছে, কি নিরাপত্তা এবং কৌশল রয়েছে, সেগুলো আলোচনা করে বা আলোচনা করার চেষ্টা করে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্রের কাঠামো, সরকার, ভূখণ্ড, জনগণ, সার্বভৌমত্ব। আন্তর্জাতিক সম্পর্কের কাজটা কি তাহলে? আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশনস কাজ হচ্ছে একটি রাষ্ট্র আন্তর্জাতিক পরিসরে কিভাবে সিদ্ধান্ত নিবে, কেন নিবে এবং তার প্রভাব অন্য রাষ্ট্রের উপর কিভাবে পড়বে, সেগুলো বিশ্লেষণ করা। অর্থাৎ পার্টিকুলারলি রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা, রাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত চিন্তা, ওই রাষ্ট্রটার আচরণ কেমন হবে, ওই রাষ্ট্রটার আচরণের ফলে কি কি ইম্প্যাক্ট পড়বে, এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল রিলেশনস এর আলোচ্য বিষয়। আমরা এবার দেখি ইন্টারন্যাশনাল রিলেশনস এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই দুইটার একটু কম্পারিজন করে দেখি। প্রকৃতির দিক দিয়ে, অর্থাৎ কেমন প্রকৃতি, এটা কেমন নেচার, এটা দিক দিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটি বিস্তৃত ক্ষেত্র যেখানে সীমান্ত অতিক্রমকারী বৈশ্বিক ইস্যু এবং ঘটনাবলী আলোচিত হয়। কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এটা একটি একাডেমিক শাস্ত্র যেখানে রাষ্ট্রগুলোর আচরণ ও পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। পরিধিটা কেমন? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিধিটা ঘটনা ভিত্তিক এবং ইস্যু ভিত্তিক, ঘটনা ভিত্তিক এবং ইস্যু কেন্দ্রিক। আর ইন্টারন্যাশনাল রিলেশনস এর পরিধি হচ্ছে তত্ত্ব ভিত্তিক ও বিশ্লেষণ ভিত্তিক। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মূল লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে কি ঘটছে এবং তার প্রভাব কি সেগুলো বোঝা। আর ইন্টারন্যাশনাল রিলেশনস এর মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র কেন নির্দিষ্ট আচরণ করে তা ব্যাখ্যা করা। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কেন্দ্রবিন্দু হচ্ছে বৈশ্বিক ইস্যু ও বাস্তব ঘটনা। ইন্টারন্যাশনাল রিলেশনস এর কেন্দ্রবিন্দু হচ্ছে রাষ্ট্রের আচরণ ও পারস্পরিক সম্পর্ক। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উদাহরণ দেখি। জলবায়ু পরিবর্তন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অংশ। আর ইন্টারন্যাশনাল রিলেশনস এর অংশ হচ্ছে, উদাহরণ হচ্ছে কেন একটি রাষ্ট্র যুদ্ধে জড়ায়, কেন জোট গঠন করে,
কেন নীতি পরিবর্তন করে, এগুলো তার উদাহরণ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বোঝার চেষ্টা করলাম, এবার আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতি বোঝার চেষ্টা করি। আন্তর্জাতিক রাজনীতি বলতে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রগুলোর শক্তি প্রয়োগ, এখানে শক্তি প্রয়োগ ও প্রাধান্য বিষয়ে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে আন্তর্জাতিক রাজনীতি বলতে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রগুলোর শক্তি প্রয়োগ, স্বার্থ রক্ষা এবং প্রভাব বিস্তারের প্রক্রিয়াকে বোঝায়। শক্তি প্রয়োগ, স্বার্থ রক্ষা ও প্রভাব বিস্তারের প্রক্রিয়াকে বোঝায়। এখানে মূল বিষয় হচ্ছে ক্ষমতা। ইন্ডাস্ট্রিয়াল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্সের কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে একটা রাষ্ট্র কতটা শক্তিশালী এবং সেই শক্তিকে কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করছে। একটি রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে তখনই যখন তার অভ্যন্তরীণ শক্তি সুসংগঠিত থাকে। এখন অভ্যন্তরীণ শক্তি সুসংগঠিত থাকবে, এটা কিভাবে আমরা বুঝবো? এটা চারটি বিষয়ের উপর বোঝা যায়। চারটি বিষয়: এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি, রেগুলেটিভ ক্যাপাবিলিটি, ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি অ্যান্ড সিম্বলিক ক্যাপাবিলিটি। রেগুলেটিভ ক্যাপাবিলিটি মানে হচ্ছে শৃঙ্খলা ও নিরাপত্তা কেমন রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র কতটুকু সক্ষম, সমর্থক কতটুকু এই শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্রের অভ্যন্তরীণ। ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি হচ্ছে সোশ্যালি আনরেস্ট কতটুকু কম বা কতটুকু বেশি, অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে হচ্ছে কিনা। সিম্বলিক ক্যাপাবিলিটি হচ্ছে জনগণের রাষ্ট্রের প্রতি আস্থা ও দেশপ্রেমটা কেমন। তো এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি, রেগুলেটিভ ক্যাপাবিলিটি, ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি এন্ড সিম্বলিক ক্যাপাবিলিটি। একটা রাষ্ট্র যদি অভ্যন্তরীণ শক্তি সুসংগঠিত থাকে তাহলেই ওই রাষ্ট্রটা আন্তর্জাতিক রাজনীতিতে ভালো প্রভাব রাখতে পারবে। তো ভালো প্রভাব রাখতে হলে তাকে অভ্যন্তরীণভাবে শক্ত হইতে হবে, শক্তিশালী হইতে হবে। এবং শক্তিশালী হবে কি হবে না, শক্তিশালী একটা রাষ্ট্র আছে কি নাই, সেটা চারটা বিষয়ের উপর খেয়াল করলে আমরা বুঝতে পারি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি হলো রাষ্ট্রভিত্তিক ও ক্ষমতা ভিত্তিক একটি প্রক্রিয়া, রাষ্ট্রকেন্দ্রিক এবং ক্ষমতা ভিত্তিক একটি প্রক্রিয়া যেখানে রাষ্ট্র তার অভ্যন্তরীণ শক্তিকে আন্তর্জাতিক রাজনীতি হলো রাষ্ট্রভিত্তিক ও ক্ষমতা ভিত্তিক একটি প্রক্রিয়া যেখানে রাষ্ট্র তার অভ্যন্তরীণ শক্তিকে ব্যবহার করে প্রভাব বিস্তার, স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করে। তাহলে আন্তর্জাতিক রাজনীতির প্রধান বৈশিষ্ট্য, চারটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। এটি হতে হবে রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্র এখানে মূল বিষয়, রাষ্ট্রের স্বার্থ এখানে মূল বিষয়। 2, ক্ষমতা ভিত্তিক সম্পর্ক হবে এখানে। 3, জাতীয় স্বার্থ কেন্দ্রিকতা থাকবে এখানে। এবং 4, সংঘাত সহযোগিতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। তাহলে এই হলো আমাদের আন্তর্জাতিক রাজনীতি। এবার আমরা আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বিষয়াবলী এবং আন্তর্জাতিক রাজনীতি, এই তিনটা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভার্সেস ইন্টারন্যাশনাল রিলেশনস ভার্সেস ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই তিনটার এবার আমরা পার্থক্য করবো। প্রথমে অর্থের দিক দিয়ে দেখি এটার কি বোঝায়। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আন্তর্জাতিক অঙ্গনে সংঘটিত বৈশ্বিক ঘটনা, ইস্যু ও সমস্যার সমষ্টিগত আলোচনা বোঝায়। ইন্টারন্যাশনাল রিলেশনস কি বোঝায়? আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রগুলোর আচরণ, সিদ্ধান্ত ও পারস্পরিক সম্পর্কের একাডেমিক বিশ্লেষণ করে। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স কি? রাষ্ট্র কিভাবে ক্ষমতা ও স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত সিদ্ধান্ত নেয় ও শক্তি প্রয়োগ করে। আলোচনার ধরনটা কেমন? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কি ঘটছে এবং তার বৈশ্বিক প্রভাব কি। ইন্টারন্যাশনাল রিলেশনসে রাষ্ট্র কেন নির্দিষ্ট একটি আচরণ করছে এবং তার কূটনৈতিক বা প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া কি হবে। ইন্টারন্যাশনাল পলিটিক্সে রাষ্ট্র তার জাতীয় স্বার্থে কোন বাস্তব রাজনৈতিক বা অর্থনৈতিক পদক্ষেপ নিচ্ছে। এবার আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই তিনটার বিষয় বোঝার চেষ্টা করি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিজেই একটি আন্তর্জাতিক ইস্যু। এর ফলে জ্বালানি সংকট, খাদ্য সংকট ও বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বিষয়। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যদি যাই, রাশিয়া ইউক্রেন আচরণ কেমন হচ্ছে, যুদ্ধ বন্ধের প্রচেষ্টা কিভাবে চলছে, জাতিসংঘের প্রস্তাব, ভোটাভুটি বিশ্লেষণ, এই সবগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস এর বিষয়। ইন্টারন্যাশনাল পলিটিক্স, ভারত যদি রাশিয়ার কাছ থেকে স্বল্প মূল্যে ক্রুড ওয়েল ক্রয় করে নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়টাতে, সেটাকে ইন্টারন্যাশনাল পলিটিক্স বলা হচ্ছে। তাই ইন্টারন্যাশনাল পলিটিক্সে রিয়ালিজম বা বাস্তববাদ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দেখি, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব বহু দেশের উপর পড়ে। এটি একটি তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অংশ। ইন্টারন্যাশনাল রিলেশনস কি বোঝাচ্ছে? যে প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে রাষ্ট্রগুলো কিভাবে সমঝোতায় পৌঁছায় এবং প্রতিশ্রুতি দেয় তা রাষ্ট্রীয় তা আন্তর্জাতিক রিলেশনস এর বিষয়। এবং পলিটিক্স এর ক্ষেত্রে কোন রাষ্ট্র জাতীয় স্বার্থের জন্য চুক্তি থেকে সরে আসলে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সময় সরে আসলো প্যারিস এগ্রিমেন্ট থেকে, সেটি আন্তর্জাতিক রাজনীতির উদাহরণ। তাহলে কেন্দ্রীয় বৈশিষ্ট্য বা মেইন বৈশিষ্ট্যটা কি? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইস্যু কেন্দ্রিক ও বহুমাত্রিক। ইন্টারন্যাশনাল রিলেশনস তত্ত্বভিত্তিক ও আচরণ বিশ্লেষণমূলক। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স রাষ্ট্রকেন্দ্রিক ও ক্ষমতা ভিত্তিক।
তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বৈশ্বিক ইস্যু ঘটনার বিস্তৃত ক্ষেত্র। ইন্টারন্যাশনাল রিলেশনস সেই ইস্যুকে কেন্দ্র করে রাষ্ট্রগুলোর আচরণ ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করে। ইন্টারন্যাশনাল পলিটিক্স রাষ্ট্রের ক্ষমতা, স্বার্থ ও কৌশল প্রয়োগের বাস্তব রাজনৈতিক প্রয়োগ। এবার আমরা দেখি গ্লোবাল ভার্সেস ইন্টারন্যাশনাল। আমরা প্রায়শই মনে করি যে গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল একই জিনিস, বাট না। গ্লোবাল বিস্তৃত বিষয়, যেমন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা বিস্তৃত বিষয়, ইন্টারন্যাশনাল রিলেশন তুলনামূলক তাত্ত্বিক বিষয়, থিওরিটিক্যাল বিষয়। ঠিক তেমনি গ্লোবাল বিষয়টা অনেক বিস্তৃত, ইন্টারন্যাশনাল বিষয়টা তুলনামূলক কম বিস্তৃত বা একটু সংকুচিত, বা একটু সংকীর্ণ। এটা বোঝার চেষ্টা করি গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনালের পার্থক্য। তো মৌলিক অর্থে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী বা সমগ্র পৃথিবীকে অন্তর্ভুক্তকারী যে বিষয় সেটা হচ্ছে গ্লোবাল বা বৈশ্বিক। আর দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বা আন্তঃরাষ্ট্রীয় বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক। একদম মৌলিক অর্থ এটা। পরিধিটা কেমন? গ্লোবালের পরিধি হচ্ছে বিস্তৃত, রাষ্ট্রের বাইরেও বহু পক্ষ এখানে অন্তর্ভুক্ত হতে পারে, অর্থাৎ অরাষ্ট্রীয় যে অ্যাক্টরগুলো রয়েছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে তুলনামূলক এটি সংকীর্ণ এবং মূলত রাষ্ট্রকেন্দ্রিক। গ্লোবাল বা বৈশ্বিক অংশগ্রহণকারী হচ্ছে রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এনজিও, নাগরিক সমাজ সহ সকল ধরনের অ্যাক্টর। কিন্তু ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানত রাষ্ট্র এবং তাদের সরকার ও কূটনৈতিক প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণকারী। প্রকৃতি কেমন? গ্লোবালের প্রকৃতি হচ্ছে বিশ্বব্যাপী সমস্যা, প্রবণতা বা প্রক্রিয়া। আর ইন্টারন্যাশনাল প্রকৃতি রাষ্ট্রসমূহের মধ্যে চুক্তি, সংঘাত, সহযোগিতা বা প্রতিযোগিতা। উদাহরণ দেখি। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, কারণ এর প্রভাব পৃথিবীর সব ক্ষেত্রেই পড়ে, সব দেশেই পড়ে। কিন্তু প্যারিস চুক্তি একটি আন্তর্জাতিক, কারণ এটি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা বোঝায়। একটা উদাহরণ দেখি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী বাজার ও সমাজকে প্রভাবিত করে। তাহলে এটা বৈশ্বিক বা গ্লোবাল ইস্যু। দুটি দেশের মধ্যে বাণিজ্য চুক্তি একটি আন্তর্জাতিক ইস্যু। তাহলে বৈশ্বিক বলতে বিশ্বব্যাপী বিস্তৃত এবং বহু ধরনের অ্যাক্টর বা প্রভাবকে অন্তর্ভুক্ত করে। আন্তর্জাতিক বলতে এটি আন্তঃরাষ্ট্রীয়, তুলনামূলকভাবে সংকীর্ণ এবং প্রধানত রাষ্ট্রকেন্দ্রিক। আমরা গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বুঝতে পারলাম। এবার ইন্টারন্যাশনাল পলিটিক্স ভার্সেস ওয়ার্ল্ড পলিটিক্স, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি ভার্সেস বিশ্ব রাজনীতি। তো মৌলিক ধারণাটা কি? বৈশ্বিক পর্যায়ে রাষ্ট্র ও অরাষ্ট্রীয় পক্ষসমূহকে অন্তর্ভুক্ত করে যে সামগ্রিক রাজনীতি সেটা হচ্ছে বিশ্ব রাজনীতি। এই যেটা একটু আগে আমরা দেখলাম যে গ্লোবাল বা বৈশ্বিক বলতে কি বোঝায়, যেখানে রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় সবগুলোই পক্ষ থাকবে, এগুলোকে অন্তর্ভুক্ত করে যে রাজনীতি সেটা হচ্ছে সামগ্রিক রাজনীতি বা বিশ্ব রাজনীতি। আর স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক, দ্বন্দ্ব, জোট ও স্বার্থ রক্ষা যে রাজনীতি সেটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স। প্রধান স্টেক হোল্ডার বা অ্যাক্টর কোনটা? বিশ্ব রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, আঞ্চলিক জোট, সামরিক সংগঠন, অন্যান্য অরাষ্ট্রীয় পক্ষ সবগুলোই। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্র হচ্ছে প্রধান স্টেক হোল্ডার বা অ্যাক্টর। পরিধি কেমন? বিশ্ব রাজনীতির পরিধি তুলনামূলকভাবে বিস্তৃত এবং বহুমাত্রিক, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির পরিধি তুলনামূলকভাবে সংকীর্ণ এবং রাষ্ট্রকেন্দ্রিক। আলোচ্য বিষয় কি? বৈশ্বিক শাসন ব্যবস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক নীতি নির্ধারণ, মানবাধিকার ও নিরাপত্তা সবগুলো বিশ্ব রাজনীতির পরিধি, আলোচ্য বিষয়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয় হচ্ছে কূটনৈতিক সম্পর্ক, যুদ্ধ, জোট গঠন, শক্তির প্রতিযোগিতা ইত্যাদি। উদাহরণ দেখি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, আইএমএফ এর ঋণ নীতি বা ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারণ বিশ্ব রাজনীতির অংশ। আর দুটি পক্ষের মধ্যে যুদ্ধ বা সামরিক জোট গঠন আন্তর্জাতিক রাজনীতির অংশ। তাহলে ইন্টারন্যাশনাল পলিটিক্স বলতে এক কথায় বোঝায় রাষ্ট্রকেন্দ্রিক ও ক্ষমতা ভিত্তিক। আর ওয়ার্ল্ড পলিটিক্স বলতে বোঝাচ্ছে রাষ্ট্র ও অরাষ্ট্রীয় উভয় পক্ষ কেন্দ্রিক এবং প্রাতিষ্ঠানিকভাবে বিস্তৃত। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী গুরুত্ব বা সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখি। এই সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটাকে মোট ছয়টা পয়েন্টে ব্যাখ্যা করা যায়। এক, আন্তঃনির্ভরশীল বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য। আন্তঃনির্ভরশীল বা ইন্টারডিপেন্ডেন্ট বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য। দুই, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিষয়াবলী গুরুত্ব রয়েছে। তিন, অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন বৃদ্ধিতে। চার, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ। পাঁচ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষা। ছয়, বৈশ্বিক পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি। আবার বুঝি, আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্ব কোন কোন ক্ষেত্রে রয়েছে? ছয়টি ক্ষেত্রে রয়েছে। আন্তঃনির্ভরশীল বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়, অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন বৃদ্ধিতে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষা এবং বৈশ্বিক পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি হবে বিভিন্ন দেশের মধ্যে। বর্তমানে আন্তঃনির্ভরশীল বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ এটা ভূমিকা পালন করে। বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন বৃদ্ধিতে কাজ করে। বৈশ্বিক যেগুলো চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নেওয়া যায় এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায়
একসাথে কাজ করা যায়। এগুলো হচ্ছে সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক বিষয়াবলীর পরিধি কেমন, স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। পরিধি অনেক, আমরা যেমন যে গুরুত্বটা দেখেছি সেই গুরুত্বের সাথে রিলেট করে আমরা পরিধিগুলো মনে রাখতে পারবো ইজিলি। আন্তর্জাতিক রাজনীতি, সরি, আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর স্কোপ গুলো কি কি? আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল রিলেশন। খেয়াল করি যে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যেই রাজনীতি রয়েছে, সম্পর্ক রয়েছে, অর্থনীতি রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অংশ। ঠিক আছে, সো এই জন্য এগুলো স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা আন্তর্জাতিক রাজনীতি, দ্বিতীয়টা আন্তর্জাতিক সম্পর্ক, তৃতীয়টা হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি, চতুর্থ হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ও বৈশ্বিক শাসন ব্যবস্থা, যেমন ইউএন রয়েছে, আইএমএফ রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, এরকম। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার, বৈশ্বিক সমস্যা সম্মিলিত সহযোগিতা, কূটনীতি ও পররাষ্ট্রনীতি, অরাষ্ট্রীয় শক্তির ভূমিকা। তো আন্তর্জাতিক বিষয়াবলীর পরিধি অনেক বড় বা স্কোপটা অনেক বেশি, স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক সংস্থা, বৈশ্বিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার, বৈশ্বিক সমস্যা সম্মিলিত সহযোগিতা, কূটনীতি ও পররাষ্ট্রনীতি, অরাষ্ট্রীয় শক্তির ভূমিকা। অরাষ্ট্রীয় শক্তির ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু এখানে। এবার আমরা টার্মিনোলজি এবং কিছু থিওরি নিয়ে আলোচনা করবো। প্রথমে দেখবো রিয়েলিজম, সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি আন্তর্জাতিক রাজনীতি বর্তমানে ব্যাখ্যা করার জন্য। বাস্তববাদ, এই তত্ত্ব অনুযায়ী আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রই প্রধান অ্যাক্টর এবং প্রতিটি রাষ্ট্র তার নিজস্ব জাতীয় স্বার্থ ও অস্তিত্ব রক্ষা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। রিয়েলিজমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বলা যায় 6টি। রিলেটিভ গেম, নিজের স্বার্থ গুরুত্বপূর্ণ। জিরো সাম গেম, অ্যানার্কিক্যাল সোসাইটি, স্টেট সেন্ট্রিজম অ্যান্ড সেলফ হেল্প সিস্টেম। তাহলে রিয়েলিজমের প্রধান বৈশিষ্ট্য 6টি। রিলেটিভ গেইন বা নিজের স্বার্থ, জিরো সাম গেম, অ্যানার্কি, দ্য অ্যানার্কিক্যাল সোসাইটি, স্টেট সেন্ট্রিজম, সেলফ হেল্প সিস্টেম, এগুলো সব রিয়েলিজমের প্রধান বৈশিষ্ট্য। এবার আমরা রিয়েলিজম বা বাস্তববাদের প্রকার দেখি। বাস্তববাদ 4 প্রকার: ক্লাসিক্যাল রিয়েলিজম বা প্রাচীন বাস্তববাদ, নিউ রিয়েলিজম বা নব্য বাস্তববাদ, অফেন্সিভ রিয়েলিজম বা আক্রমণাত্মক বাস্তববাদ, ডিফেন্সিভ রিয়েলিজম বা প্রতিরোধমূলক বাস্তববাদ। প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করা দরকার। ক্লাসিক্যাল রিয়েলিজম বা প্রাচীন বাস্তববাদ, এই তত্ত্ব মতে মানুষ জন্মগতভাবে স্বার্থপর এবং ক্ষমতালিপ্সু। তাই রাষ্ট্রের সংঘাত বা ইন্টার স্টেট কনফ্লিক্ট দেখা যায়। যুদ্ধ মানব প্রকৃতি ও ক্ষমতার রাজনীতির স্বাভাবিক পরিণতি, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংস্থা বা মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো অরাষ্ট্রীয় অরাষ্ট্রীয় সক্রিয় থাকলেও তারা মুখ্য শক্তি নয়। এসব পরিচালিত হয় রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থায় রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং অন্যান্য কাঠামো রাষ্ট্রের ইচ্ছার বাইরে কার্যকর হতে পারে না। এটাই হচ্ছে ক্লাসিক রিয়েলিজমের মূল কথা। ক্লাসিক রিয়েলিজমকে যদি আমরা ভাঙি 3টা মেইন বিষয় পাই। 1, মানব প্রকৃতিকে স্বার্থপর ক্ষমতা কেন্দ্রিক হিসেবে দেখে ক্লাসিক রিয়েলিজম। 2, আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রকে প্রধান প্রভাবক হিসেবে বিবেচনা করা হয়। এবং 3, ইন্টার স্টেট কনফ্লিক্ট এই তত্ত্ব অনুসারে একটি স্বাভাবিক ও অনিবার্য বাস্তবতা। অর্থাৎ ক্লাসিক রিয়েলিজমের মতে এই তত্ত্ব অনুযায়ী ইন্টার স্টেট কনফ্লিক্ট খুব স্বাভাবিক বিষয়। এবার নিউ রিয়েলিজম বা নব্য বাস্তববাদ। এই তত্ত্ব মতে বৈশ্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে মূল সমস্যাটি হচ্ছে বৈশ্বিক রাজনৈতিক ব্যবস্থায় বা স্ট্রাকচারে। এই জন্য এটাকে বলা হয়, এই তত্ত্বের অপর নাম হচ্ছে স্ট্রাকচারাল রিয়ালিজম। কার্যত এটি ক্লাসিক রিয়ালিজমের বিপরীত। এটির মতে এটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকা জরুরি। এটি না থাকায় রাষ্ট্রগুলো নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তি বৃদ্ধি করে। অর্থাৎ নিউ রিয়ালিজমকে ভাঙলে আমরা 3টা মেইন বিষয় পাই। 1, আগ্রাসন ব্যক্তির ইচ্ছার ফল নয়, কাঠামোগত অনিশ্চয়তার ফল। 2, শক্তির ভারসাম্য রক্ষা অতীব জরুরি, অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার অতীব জরুরি। 3, কোন রাষ্ট্র অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠলে অন্য রাষ্ট্রগুলোর জোট গঠন করে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে। এই হচ্ছে অফেন্সিভ রিয়েলিজম বা আক্রমণাত্মক বাস্তববাদ। এই তত্ত্ব মতে আন্তর্জাতিক ব্যবস্থা স্বভাবতই অ্যানার্কিক্যাল বা নৈরাজ্যময়, যেটা নিউ রিয়েলিজমে আমরা পাচ্ছি। কেন্দ্রীয় পক্ষ না থাকা এই নৈরাজ্যময় অবস্থা সৃষ্টি হয়েছে। অফেন্সিভ রিয়েলিজম বলছে রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং নিজেদের টিকিয়ে রাখতে শক্তি সর্বোচ্চীকরণের পথে অগ্রসর হয়। এই তত্ত্ব অনুযায়ী আগ্রাসী কৌশল গ্রহণ একটি যুক্তিযুক্ত কাজ। এই জন্য তৈরি হয় সিকিউরিটি ডিলেম্মা। এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য অফেন্সিভ রিয়েলিজম কিন্তু আমরা আনতে পারি।
এটা উদাহরণ হচ্ছে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে 20 বছর। এটা কিন্তু সিকিউরিটি ডিলেমার একটি একটা অংশ। অফেন্সিভ রিয়ালিজম একটি উদাহরণ এটা হতে পারে। তো অফেন্সিভ রিয়ালিজমকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, দুইটা পয়েন্টে ভাগ করতে পারি। এক, এই তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতিকে শক্তির প্রতিযোগিতা ও প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিবেচনা করে। দুই, নিরাপত্তা নিশ্চিত করতে আক্রমণাত্মক নীতি গ্রহণকে যৌক্তিক মনে করা হয়। আসি ডিফেন্সিভ রিয়ালিজম বা প্রতিরোধমূলক বাস্তববাদ। অফেন্সিভ রিয়ালিজমের মতো বিশ্বকে নৈরাজ্যময় স্বীকার করলেও ডিফেন্সিভ রিয়ালিজমের মতে রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে সার্ভাইভাল বা অস্তিত্ব রক্ষা, আধিপত্য নয়। এই তত্ত্ব অনুসারে একটি রাষ্ট্রকে এমন পরিমাণ শক্তি অর্জন করতে হবে যা সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করতে পারে। উদাহরণ হিসেবে বর্তমানে ইরান এবং উত্তর কোরিয়া মূলত এই নীতিতেই কাজ করে। কিন্তু এখানে একটা ক্রিটিসিজম আছে, বড় একটা সমালোচনা আছে। একটি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে ঠিক কতটুকু শক্তির প্রয়োজন এটার কোনো মানদণ্ড দেওয়া হয় নাই, মানদণ্ড নাই। কারণ ডিফেন্সিভ রিয়ালিজম এই জায়গায় একটু ব্যাক ফুটে যায়। এবার আমরা অফেন্সিভ রিয়ালিজম এবং ডিফেন্সিভ রিয়ালিজমের মধ্যে একটা পার্থক্য বোঝার ট্রাই করবো। প্রথমে দেখি আন্তর্জাতিক ব্যবস্থার ধারণাটা কেমন। অফেন্সিভ রিয়ালিজমে অ্যানার্কিক্যাল, নিরাপত্তা নিশ্চিত করতে শক্তির সর্বোচ্চীকরণ প্রয়োজন। ডিফেন্সিভ রিয়ালিজমেও বিশ্ব হচ্ছে অ্যানার্কিক্যাল, কিন্তু অতিরিক্ত শক্তি বৃদ্ধি নতুন হুমকি তৈরি করতে পারে। ডিফেন্সিভ রিয়ালিজমে বলছে। অফেন্সিভ রিয়ালিজম রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে প্রাধান্য প্রতিষ্ঠা করা, ক্ষমতার শ্রেষ্ঠত্ব এবং প্রতিদ্বন্দ্বীকে দুর্বল করা। কিন্তু ডিফেন্সিভ রিয়ালিজমে প্রধান লক্ষ্য হচ্ছে আধিপত্য নয়, বরং সার্ভাইভাল বা অস্তিত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা। শক্তি বৃদ্ধির নীতিটা অফেন্সিভ রিয়ালিজমে যত বেশি শক্তি তত বেশি নিরাপত্তা, কিন্তু ডিফেন্সিভ রিয়ালিজমে পরিমিত ও প্রয়োজনীয় শক্তিই যথেষ্ট। অফেন্সিভ রিয়ালিজমের নিরাপত্তা ধারণা হচ্ছে নিরাপত্তা নিশ্চিতের জন্য আগ্রাসী কৌশল গ্রহণ যৌক্তিক, কিন্তু ডিফেন্সিভ রিয়ালিজমে প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন, এটুকুই। দুই জায়গায় সিকিউরিটি ডিলেমা কাজ করে। মূলত অফেন্সিভ রিয়ালিজমে আক্রমণাত্মক নীতি অন্য রাষ্ট্রকে ভীত করে এবং পাল্টা শক্তি বৃদ্ধি ঘটায়, আর ডিফেন্সিভ রিয়ালিজমে প্রতিরক্ষা প্রস্তুতিও সন্দেহ সৃষ্টি করতে পারে, তবে লক্ষ্য আগ্রাসন কখনোই থাকে না। সমসাময়িক উদাহরণ দিই, শক্তিধর রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বা প্রভাব বলয়ের সম্প্রসারণ, এটি হচ্ছে অফেন্সিভ রিয়ালিজম। আর ইরান বা উত্তর কোরিয়ার প্রতিরক্ষায় ব্যয় বৃদ্ধি ও প্রতিরোধ সক্ষমতা উন্নয়ন, এটা হচ্ছে ডিফেন্সিভ রিয়ালিজমের উদাহরণ। আমরা যদি এক লাইনে বুঝি, অফেন্সিভ রিয়ালিজম কি? শক্তির সর্বোচ্চীকরণের মাধ্যমে প্রাধান্য ও নিরাপত্তা অর্জনের পাশে। ডিফেন্সিভ রিয়ালিজম সীমিত শক্তি ও প্রতিরোধ সক্ষমতার মাধ্যমে সার্ভাইভাল নিশ্চিত করার উপর জোর দেয়। লাস্টলি আমরা চারটা কোটেশন জানবো। এই অধ্যায়ের সাথে রিলেটেড চারটা কোটেশন আমরা জানবো, চারটা উদ্ধৃতি জানবো। প্রথম যে উদ্ধৃতি সেটা হচ্ছে পামার এবং পার্কিন্সের মতে, international politics is a struggle for power among nations. International politics is the struggle for power among nations. জোসেফ নাই বলেন, soft power is the ability to get what you want through attraction, then coercion. Soft power is the ability to get what you want through attraction, then coercion. হান্স মর্গেনথাউ বলেন, international politics, like all politics, is a struggle for power. International politics, like all politics, is a struggle for power. এবং কফি আনান একটি খুব সুন্দর কথা বলেন, problems without passports require solution without passports. Problems without passports require solution without passports. So পামার এবং পার্কিন্সের ভাষায় international politics is the struggle for power among nations. জোসেফ নাই বলছেন, soft power is the ability to get what you want through attraction, then coercion. হান্স মর্গেনথাউ বলছেন, international politics, like all politics, is a struggle for power. এবং কফি আনান বলছেন, problems without passports require solution without passport. এর মাধ্যমেই আমরা আজকে আলোচনা শেষ করলাম। আগামী পডকাস্টে আবার দেখা হবে আপনার সাথে।